সবসময় এমন করে আমার দিকে তাকিয়ে থাকো কেন শায়রি সুন্দরী? ঘাবড়ে যায় সায়রী। ধরা পড়া কিশোরী মনে শুরু হয় এক ভয়ঙ্কর তাণ্ডব। সম্মুখে বসে থাকা পুরুষটির দিকে তাকাতে পারে না লজ্জায়। প্রসঙ্গ বদলে ফেলে উচ্ছ্বাস। জিজ্ঞেস করে, তোমার লেখাপড়া নেই? কোচিং করো না? করি তো। কখন? সকালে কোচিং করে তারপর স্কুলে যাই। সন্ধ্যায় আবার একজন টিচার আসেন পড়াতে, কিন্তু এখন স্কুল বন্ধ। 2 দিন আগেই তো প্রিটেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তাই। ও, বিপরীতে কিছু বলে না, চুপ থাকে সায়রী। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উচ্ছ্বাস। জিজ্ঞেস করে, আমি দেখতে কি খুব সুন্দর? এহেন প্রশ্নে থতমত খেয়ে যায় সায়রী। মুখ তুলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে উচ্ছ্বাস, ঠোঁটের কোণে মৃদু হাসি। হাসিটা মুগ্ধ হয়ে দেখে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে সায়রী, অনেক সুন্দর। আমার ভালো লাগে না? হুম। অকপটে স্বীকারোক্তিতে হাসিটা চওড়া হয় উচ্ছ্বাসের। নিজের এমন কাজে লজ্জা পায় সায়রী। শুকনো ঢোক গিলে দৌড়ে বেরিয়ে যায় তার ঘর থেকে। পরপর 2 দিন সে আর উচ্ছ্বাসের মুখোমুখি হয়নি লজ্জায়। তৃতীয় দিন উচ্ছ্বাস নিজেই চলে আসে তাদের বাড়িতে। সেদিন কি খুশিই না হয়েছিল সায়রী। তাকে দেখতে না পেয়ে উচ্ছ্বাসেরও হয়তো কষ্ট হচ্ছে এটাই ভেবে নিয়েছিল তখন। এই বারান্দাতেই তো সেদিন বসেছিল দুজনে। আগে যত সহজেই উচ্ছ্বাস ভাই বলে কথা বলতে পারত, সেদিন আর পারল না। লজ্জা কাজ করছিল সায়রীর কিশোরী মনে। নীরবতা ভেঙে উচ্ছ্বাস বলে ওঠে, এই 2 দিন ধরে তুমি আমাদের বাড়িতে যাওনি কেন? অসুস্থ ছিলে? না তো। তাহলে যাওনি কেন? গতকাল মেলায় গিয়েছিলাম, ভেবেছিলাম সঙ্গে করে তোমায় নিয়ে যাব, কিন্তু তোমায় তো পেলামই না। যার পরনায় বন্ধুদের সঙ্গে নিয়ে একাই গিয়েছিলাম মেলায় ঘুরতে। জড়তা কাটিয়ে মুখ তুলে তাকালো সায়রী। গোমরা মুখে বলল, বাড়িতে এসে আমাকে আপনার নিয়ে যাওয়া উচিত ছিল উচ্ছ্বাস ভাই। সে কথা তো মনে ছিল না। তাহলে চলুন কাল যাই। আজই তো মেলার শেষ দিন ছিল। মনটা খারাপ হয়ে গেল সায়রীর। অভিমানী স্বরে বলল, তাহলে এতদিন কেন নিয়ে যাননি? তোমার না পরীক্ষা গেল, তাহলে কিভাবে নিয়ে যেতাম বলো? সেসব বাদ দাও, তোমার জন্য উপহার এনেছিলাম। একটা নয়, 3-3টে উপহার। অভিমান ভুল গিয়ে আনন্দিত পুলকিত হয়ে উঠল সায়রীর মন। শুধালো, কি উপহার? সেটা তো বলা যাবে না। সায়রী হাত বাড়িয়ে দিয়ে বলল, দিন তাহলে। সঙ্গে আনিনি, নিজ দায়িত্বে বাড়িতে গিয়ে নিজের উপহার নিচে নিয়ে আসবে। মাথা নাড়ল সায়রী। তৎক্ষণাৎ প্রশ্ন করল, আপনার সঙ্গে পরশু একটা মেয়েকে দেখেছি, কে ছিল মেয়েটা? তোমার ভাবে। চমকায় সায়রী। প্রশ্ন করে, আমার ভাবি? ভাইয়া বিয়ে করেছে, কিন্তু কবে? তোর ভাইয়ে বিয়ে করলে কি ভাবি পাবে? তাছাড়া পাবে না। এই যে আমাকে সারাক্ষণ ভাই বলে ডাকো। আমার বউ তো তাহলে তোমার ভাবি হবে, তাই না? আপনার বউ? হুম, আমার গার্লফ্রেন্ড। কিশোরী মনে উথাল পাথাল সৃষ্টি হয়। বিধ্বংসী দৃষ্টি মেলে শুধায়, আপনার গার্লফ্রেন্ড আছে? হুম, কেন? থাকার কথা ছিল না বুঝি? না। কেন কেন? উত্তর দেয় না সায়রী। কোনো উত্তর না পেয়ে উচ্ছ্বাস বলেওছে, তুমি আমায় পছন্দ করো, তাই না? মাথা নুইয়ে নেয় সায়রী। মৌন সম্মতির মাধ্যমে প্রকাশ করে হ্যাঁ। উচ্ছ্বাস শীতল কণ্ঠে বলে, আমার তো গার্লফ্রেন্ড হিসেবে তোমাকে মোটেও পছন্দ নয়। তার মানে আপনি আমায় পছন্দ করেন না? করি তো, তবে গার্লফ্রেন্ড হিসেবে নয়। কেন? তুমি ছোট। সব সময় কি আর ছোট থাকবো নাকি? এই বয়সে এত পেকেছো কিভাবে? আমি ক্লাস 10-এ পড়ি উচ্ছ্বাস ভাই। তাছাড়া আমি সায়েন্সের স্টুডেন্ট। হায় হায়, তাহলে তুমি দেখছি অনেকটা পেকে আছো। বিয়ে দিয়ে দিলে তো সংসারও করতে পারবে। আমার ক্লাসমেট আফসানার তো সেই ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়ে গেছে। আপনি করবেন আমায় বিয়ে? না, কেন? একেবারে আমার থেকেও লম্বা। আমি যেহেতু শ্যামলা, সেহেতু আমার বউকে হতে হবে একেবারে বিদেশিদের মতো ধবধবে সাদা। বউকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হবে। এদিকে তুমি তো অর্ধবার্ষিক পরীক্ষায় রসায়নে ফেল করেছ। প্রিটেস্টেও যে করবে তা পরিপূর্ণভাবে নিশ্চিত আমি। লেখাপড়া বাদ দিয়ে শুধু টোটো করে ঘুরে বেড়াও। তাছাড়া তুমি তোমায় ভাই বলে সম্বোধন করো। সেহেতু বোনের সঙ্গে প্রেম ব্যাপারটা কেমন শোনে না? বাবা জানলে রীতিমতো আমায় ধরে পেটাবে। টরমল চোখে ঘাড় উঁচিয়ে তাকালো সায়রী। তার দৃষ্টি উপেক্ষা করে হাস্যোজ্জ্বল মুখে বাহিরে তাকিয়ে রইল উচ্ছ্বাস। সায়রী ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি উচ্ছ্বাস ভাই। এই বয়সে এমন একটু হয়, মনে হয় তাকে ছাড়ার জন্য বাঁচা মুশকিল। সারা জীবন খুব ভালোবাসবে, কিন্তু সত্যি বলতে এসব আবেগ, এই আবেগ একসময় অদৃশ্য হয়ে যাবে। আসলে ভালোবাসা টালোবাসা বলতে কিছু হয় না। এটা আবেগ নয় উচ্ছ্বাস ভাই। তুমি আগেই খুব ভালো ছিলে, কিন্তু এখন খুব পচা হয়ে গেছো। শোনো শায়রি, এরপর থেকে আর কখনো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে না। নজর লেগে কালো হয়ে যাবো তো আমি। ভালোবাসা টালোবাসা সাইডে রেখে বাড়িতে এসে নিজ দায়িত্বে নিজের উপহার নিয়ে যাবে।
কথাগুলো শেষ করে বের হয়ে যায় উচ্ছ্বাস, কিন্তু তার এই হাসি মুখের কঠিন কঠিন কথাগুলো যে এক কিশোরী মনে অগ্নিকাণ্ড সৃষ্টি করেছে তা হয়তো সে টেরও পায়নি। তারপর আর উচ্ছ্বাসের কাছে নিজ থেকে যায়নি সায়রী, ভালো করে কথাও বলেনি কখনো, ঘাপটি মেরে থাকত ঘরে, কখনো রাস্তায় উচ্ছ্বাসকে দেখলে লুকিয়ে থাকত নিজ দায়িত্বে। তার ছোট্ট মনে জেগে উঠেছিল এক প্রবল আত্মসম্মানবোধ, যা এখনও নদীর স্রোতের মতো প্রবাহমান। কথাগুলো মনে পড়লেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। আজও তার ব্যতিক্রম ঘটে না। যার পিছন পিছন একসময় নিজে ঘুরে বেরিয়েছে, এখন সে তার পিছু পিছু ঘুরে বেড়ায়। ভাবা যায় এসব? কয়েক বছরেই যেন ছেলেটা একেবারে বদলে গেছে। ব্যালকনির দরজা লাগিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল সায়রী, মোবাইল হাতে নিয়ে সোজা ঢুকল ফেসবুকে। আজ উচ্ছ্বাস অনলাইনে নেই, শেষ কখন এসেছে তাও দেখা যাচ্ছে না। আচ্ছা, অ্যাক্টিভিটি অফ করে চালাচ্ছে না তো? এই ছেলে তো এমন নয়। চট করে মনে একটা প্রশ্নের উদয় হলো, আগ্রহও বলা চলে। তখন উচ্ছ্বাস কি উপহার এনেছিল আমার জন্য? মনে মনে প্রশ্নটা আওড়ালো সায়রী। এই মুহূর্তে খুব আফসোস হচ্ছে। অবশ্যই সেদিন তার যাওয়া উচিত ছিল, উপহারটা আনার জন্য হলেও যাওয়া উচিত ছিল। ওটাই তো সায়রীর জন্য আনা উচ্ছ্বাসের প্রথম উপহার ছিল। দুদিন কাটল, বাড়ির পরিবেশ এখন ঠান্ডা। সাব্বির আহমেদ একেবারে নিশ্চুপ। ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনে স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছেন হাসপাতালে। সফেদ বিছানায় শুয়ে আছে উচ্ছ্বাস, হাত পা কপালে ব্যান্ডেজ লাগানো। পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেখেই সকালে ইন্টারভিউ দিতে গিয়েছিল উচ্ছ্বাস। সাব্বির আহমেদ সেখান থেকে বাড়ি ফেরার পথেই করল বাইক অ্যাক্সিডেন্ট। বন্ধু আহিল গম্ভীর কণ্ঠে সেই বর্ণনাই দিচ্ছে নেহারকে। ফুপিয়ে কাঁদছেন নেহার। ইতোমধ্যে আহিলের কাছ থেকে শুনে পুরো ঘটনাটা কল্পনা পর্যন্ত করে ফেলেছেন উনি। সাব্বির আহমেদ মুখটাকে বাংলার 5 করে রেখেছেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমাদের বন্ধুত্ব কত বছরের? এমন প্রশ্নে ভ্যাবাচাক্কা খেয়ে গেল আহিল। আমদামতা করে বলল, 6 বছরের আঙ্কেল, একই ভার্সিটিতে পড়েছি আমরা। 6 বছর ধরে ওকে চেনো, তাই তো? আর এই বজ্জাত ইতরকে আমরা 26 বছর ধরে চিনি, তাই ওর হয়ে সাফাই দিয়ে লাভ নেই। কার দোষ ছিল কার দোষ ছিল না তা আমি খুব ভালো করেই জানি। বিপরীতে বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না আহিল। নেহার কান্না থামিয়ে বললেন, আমি ওকে 27 বছর ধরে চিনি। ওই যে 1 বছর পেটে রেখেছিলাম না, কি লাথিগুলোই না আমায় মেরেছিল। হতাশ দৃষ্টিতে সিলিংয়ের পানে তাকিয়ে রইল উচ্ছ্বাস। বাইক অ্যাক্সিডেন্ট এর আগেও সে 2-2বার করেছিল। এবারেরটা নিয়ে 3বার হলো। তবে এবার চোটটা একটু বেশিই লেগেছে। ক্ষতগুলোও খুব গভীর। মাসখানিক ডাক্তার তাকে বেড রেস্ট নিতে বলেছেন। সব ফর্ম্যালিটি শেষ করে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেন সাব্বির আহমেদ। উচ্ছ্বাসকে তার বন্ধুরাই নিজ দায়িত্বে পৌঁছে দিতে এসেছে বাড়িতে। হাত গলায় ঝুলছে। আগামী 1-2 সপ্তাহেও যে বিছানা থেকে উঠতে পারবে না তা পুরোপুরি নিশ্চিত উচ্ছ্বাস। আহিল, রাশেদ এখনও উচ্ছ্বাসের ঘরেই বসে আছে। তার নীরবতা দেখে ফিসফিস করে রাশেদ বলল, কষ্ট পাইস না দোস্ত, ভাবিরে আমি খবর পাঠায় দিছি। ভ্রুযুগল কিয়ত কুচকে বন্ধুর পানে তাকালো উচ্ছ্বাস। রাশেদের চোখ দুটো চিকচিক করছে, যেন বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে সে। উচ্ছ্বাস প্রশ্ন করল, তোর ভাবি আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে কি করবে? আমি বা তাকে দিয়ে কি করব? ভাবিকে নিজের ভাইয়ের কাছে পাঠা। মামা, ওর নিজস্ব ভাবির কথা বলেনি, বলেছে আমাদের ভাবির কথা। সায়রী ভাবিকে খবর দিয়েছে। বিষয়টা পরিষ্কার হলো উচ্ছ্বাসের নিকট। তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, সায়রীকে কেন খবর দিতে হবে? বেশি বাড়াবাড়ি করিস তোরা। দেওয়ার প্রয়োজন বলেই দিয়েছি। তোর যা অবস্থা হয়েছে, মনে হয় না এই মাসে আর নিজ পায়ে দাঁড়িয়ে ভাবিন পিছু পিছু ঘুরতে পারবি। এর থেকে বরং ভাবিই আসুক। আসবে না। আমি মরে গেলেও আসার প্রয়োজন মনে করবেন। অযথা খবর দিলে সস্তা সিম্পাতির প্রয়োজন নেই। উচ্ছ্বাসের এত জোর দিয়ে বলা কথায় ঘাবড়ায় দুজন। বাম ভ্রু উঁচিয়ে আহিল প্রশ্ন করে, কি বলিস? ভাবি না তোকে ভালোবাসে? আগে বাসত, এখন আর বাসে না। এগোতে ঠেলা লেগেছে। রাশেদ কিছুটা চেঁচিয়ে উঠল। কি কস মামা? তখনই ঘরে প্রবেশ করলেন নেহার। ওনাকে দেখতেই কৃত্রিম হাসল রাশেদ। প্রসঙ্গ বদলে বলল, এই যে আন্টি এসে গেছে। নেহার বিরক্তির সহিত বললেন, আন্টি ডাকছ কেন? এখন না আমার ছেলেকে তুমি মামা বলে ডাকলে? ও মামা হলে আমি আন্টি হই কি করে? যদিও আমার কোনো মেয়ে নেই, তবু তুমি আমায় নানি বলে ডাকতেই পারো, আমি কিছু মনে করব না। নেহারের কথায় সশব্দে হেসে ওঠে আহিল, আর রাশেদ ঘোর লজ্জায় নুইয়ে নেয় মাথা। মুখে কুলুপ এঁটে উচ্ছ্বাসের ঘরে বসে আছে সায়রী। ভাবখানা এমন যেন এই মুহূর্তে কেউই তার আশেপাশে নেই। বিছানায় অর্ধশোয়া উচ্ছ্বাস, দৃষ্টি সায়রীর পানে। টানা 8 ঘণ্টা ধরে আপাদমস্তক পর্যবেক্ষণ করে মেয়েটার হাবভাব বোঝার চেষ্টা করছে সে। কিছুই বুঝতে না পেরে এবার প্রশ্ন করে বসল, কি ব্যাপার? কথা বলছো না কেন? হাতে কি ব্যথা করছে? এত জাগাজাগি করছে কেন? এতক্ষণ যেন এমন একটি প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল সায়রী। হাতের নাড়াচাড়া থামিয়ে দিয়ে ওপরের পাটির দাঁতগুলো বের করে নিঃশব্দে হাসল।
অনামিকা আঙুলটা দেখিয়ে বলল, সুন্দর না আংটিটা? গোল্ডের আংটি, বুঝলেন? এখানে কি আংটি দেখাতে এসছো? মুখ বাঁকালো শায়েরি। উচ্ছ্বাস ঠাট্টাস্বরূপ বলল, তো এই মানতাত্তার আমলের আংটি কে দিল তোমায়? তোমার দাদির নাকি? চোখমুখ কুঁচকে নিল শায়েরি। গম্ভীর কণ্ঠে বলল, পাত্রপক্ষ আমায় দেখতে এসেছিল, তাদের আমায় খুব পছন্দ হয়েছে, তাই একেবারে বিয়ের পাকা কথা বলে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। উচ্ছ্বাসের ললাটে ভাঁজ পড়ল। এমন ভান করল যেন বেশ অবাক হয়েছে সে। মুখে হাত ছুঁয়ে বলে ওঠে, শেষে কিনা ন্যাড়া মেয়েকে বউ করে ঘরে তুলবে? নিশ্চয় ছেলের মধ্যে কোনো খুঁত আছে, চরিত্রের দোষও থাকতে পারে। সবাইকে নিজের মতো কেন ভাবেন? নিজের মতো ভাবি মানে? ওয়েট, তুমি কি বলতে চাইছো? আমার মধ্যে কোনো খুঁত আছে? ঠিক আছে, কাছে এসো। এখনই প্রমাণ করে দিচ্ছি যে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গে পুরোপুরিভাবে নিখুঁত। ছি, অশ্লীল। এখানে অশ্লীলতার কি আছে? সে যাই হোক, ছেলে কি করে? আপনার মতো বেকার নয়, বুঝলেন? একেবারে খাসা বিসিএস ক্যাডার। ও, বুইরা বেটা। বলেই শব্দ করে হাসল উচ্ছ্বাস। তার এহেন কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শায়েরি। চিবিয়ে চিবিয়ে বলল, মোটেও না, ছেলে সম্ভবত আপনার বয়সী, কয়েক মাসের বড়ও হতে পারে। এবারে বিসিএস দিয়েছে, এমনকি প্রথম চান্সেই টিকে গেছে। তাছাড়া বাবারও পরিচিত, সব দিক দিয়ে একদম পারফেক্ট। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে শায়রি। খাঁটি সোনা চিনলে না তুমি। হাতের কাছে খাঁটি সোনা রেখে সিটি গোল্ডের পেছনে ঝুঁকে আছো। আসছে আমার খাঁটি সোনা। শোনাই তো, আমাকে বিয়ে করলে তোমাকে আমি এর থেকে সুন্দর এবং আধুনিক ডিজাইনের আংটি দিতাম। আমার ছোট মামা কাতারে থাকে, মামাকে বললেই নতুন ডিজাইনের আংটি পাঠিয়ে দিবে। শেষে কিনা মামার টাকায় কিনা আংটি পরাবেন বউকে? ছি উচ্ছ্বাস, ছি। মামার টাকা কিনে পড়বো কেন? আমি মামাকে টাকা পাঠাবো আর মামা শুধু কিনে পাঠিয়ে দিবে। বেকার মানুষ টাকা পাবেন কোথায়? সোনার দাম জানেন? এই বাড়িটা কি তোমার চোখে পড়ে না শায়রি সুন্দরী? কতগুলো ফ্ল্যাট জানো? 2 থেকে 3টা ফ্ল্যাটের ভাড়া মেরে দিলেই তো অনেক সুন্দর একটা আংটি বানানো যাবে। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল শায়েরি। এই ছেলের মধ্যে সত্যিই লাজলজ্জার কোনো ছিটে ফোঁটাও নেই। উচ্ছ্বাস শান্ত কণ্ঠে বলল, আমার থেকে ভালো তোমায় আর কেউ রাখতে পারবে না নারা শায়রি। ওসব ক্যাডার ফ্যাটার বাদ দিয়ে আমায় বিয়ে করে নাও, অনেক সুযোগ সুবিধা পাবে। বিয়ের পর না হয় তোমার রূপের আলোয় পড়ে আমিও বিশেষ ক্যাডার হয়ে যাব। যে লোক বিদ্যুতের আলোয় কিছু করতে পারে না, সে নাকি রূপোর আলোয় কত কিছু ছিঁড়বে? হ্যাঁ, অশ্লীল রমণী। তা কি কি সুবিধা পাবো আপনাকে বিয়ে করলে? বলতে এগুলো তো শেষই হবে না, তার থেকে আমি বরং কয়েকটা বলি। এই যেমন একই এলাকায় বাড়ি হওয়ায় যখন তখন বাপের বাড়ি চলে যেতে পারবে, যা ননদের কুটনামেরও কোনো ভয় নেই। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র ছেলে, সেহেতু একমাত্র পুত্রবধূ হিসেবে শাশুড়ির অনেক ভালোবাসা পাবে। শ্বশুরেরটা পাবে কিনা সে কথা আমি জানি না, কারণ তোমার শ্বশুর হচ্ছে খুবই দরজাল একটা লোক। তাছাড়া তোমার জামাইটা খুবই নরম মনের একজন মানুষ, অনেক আদর শখ করবে তোমায়, তোমার আঙুলের ইশারায় নাচবে। যত সুবিধাই থাকুক না কেন, আমি এসব বিড়িখোর লোককে বিয়ে করতে পারবো না। ঠোঁটে কি ছিঁড়ি ওয়াক্তু? বিড়িখোরদের মুখেও বিশ্রী গন্ধ থাকে। আমার বাবা মা আজ পর্যন্ত টেরই পায়নি আমি যে সিগারেট খাই, মুখে কোনো গন্ধও নেই, চাইলে তুমি শুকতে পারো। বলেই ঠোঁট উল্টে নিল উচ্ছ্বাস। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল শায়েরি। বলল, তারপরেও একটাবার বলবে না যে তোমাকে পাওয়ার জন্য আমি বিড়ি ছাড়তেও রাজি আছি? আপাতত নিকোটিন আমি ছাড়ছি না। তোমরা যখন আমার যন্ত্রণা দাও তখন এই নিকোটিনের ধোঁয়ায় সেই যন্ত্রণার উপশম হিসেবে কাজ করে। তুমি সত্যি সত্যি যদি কখনো আমার হন, তবে না নিকোটিন ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখব। চুপ করে রইল শায়েরি। বিপরীতে কি বলা উচিত ভেবে পেল না। তবে এ ছেলেকে যে আর সোজা করা সম্ভব নয় তা খুব ভালো করেই বুঝতে পারছে। শায়েরির থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে উচ্ছ্বাস প্রশ্ন করল, আমার অসুস্থতার কথা শুনে এখানে ছুটে এসছ, নাকি কাটা গায়ে নুনের ছিটা দিতে এসছ? যেদিন বিয়ে করে বাসর ঘরে ঢুকতে পারবো সেই দিনই তো কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হবে। কিন্তু তোমার বছর তো আমার সঙ্গেই হবে। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল শায়েরি। উচ্ছ্বাসের মুখে এবার দুষ্টুমির ছাপ। লাজুক কণ্ঠে বলল, বাসরাত নিয়ে আমার না অনেক প্ল্যান আছে। তোমার সঙ্গে বাসর হবে ভাবতে আমার মন প্রাঙ্গণে ঠেউ খেলেছে। সেদিন তো লজ্জায় আয়নার দিকে তাকাতেই পারবো না। এবার শায়েরির নিজেরই লজ্জা লাগছে। ভেবেছিল নিজের বিয়ের খবর উচ্ছ্বাসকে দিলে হয়তো বেচারা দেবদাস হয়ে বিছানায় পড়ে থাকবে, কিন্তু সব এখন সেগুড়ে বালি। ব্যাটা তো উল্টো বাজিমাত করে দিচ্ছে। বিড়বিড় করল শায়েরি। এখানে আসাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে ব্যস্ত নেহার বেগম। ছেলের জন্য অতি যত্নে স্যুপ বানাচ্ছেন।
বানানো শেষ হতেই তা পরিবেশন করলেন। শায়েরি নীরবে রান্নাঘরে এসে ওনার পেছনে দাঁড়ালো। তাকে দেখতেই মুচকি হাসলেন নেহার। আরেকটা বাটিতে স্যুপ বেড়ে বাড়িয়ে দিলেন শায়েরির দিকে। বললেন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তৎক্ষণাৎ মুখের ওপর আর না করতে পারল না শায়েরি। বাটিটা নিজ হাতে নিয়ে নিল। খানিক চুপ থেকে নেহার অভিমানী কণ্ঠে বলে ওঠেন, ছোট থাকতে তো সারাক্ষণ আন্টির কাছে এসে বসে থাকতে। আন্টির রান্না একদিন না খেলে যেন দিনটাই কাটত না। আর এখন সহজে তোমায় দেখাই যায় না। সারাক্ষণ বাড়িতে থাকতে বিরক্ত লাগে না? রোজ না হোক সপ্তাহে 2 দিন তো আসাই যায়, তাই না? লেখাপড়ার অনেক চাপ আন্টি, সময় সুযোগ হয়ে ওঠে না। ও, তা শুনলাম তোমাকে নাকি দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ আন্টি। তা ছেলে পছন্দ হয়েছে তো? শায়েরির হাস্যোজ্জ্বল মুখখানা এবার মলিনতা ভর করল। নিয়ে যাওয়া কণ্ঠে বলল, বাবা মায়ের খুব পছন্দ হয়েছে, তাদের পছন্দই আমার পছন্দ। সংসার করবে তুমি, সেখানে বাবা মায়ের পছন্দ আবার কি? ইসলামে বলা আছে, ছেলে মেয়েকে নিজের জীবনসঙ্গী নিজেকেই পছন্দ করতে হবে। এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বাবা মা জোর করে চাপিয়ে দিতে পারে না। জোর করে কি বিয়ে হয়? না আন্টি, আমার উপর কেউ কিছুই চাপিয়ে দিচ্ছে না। আমার অনুমতি নিয়ে বিয়ে ঠিক করেছে। ও, তাহলে তো ছেলে তোমার পছন্দই হয়েছে। দোয়া করি যাতে সংসার জীবনে সুখী হও। জোরপূর্বক হাসল শায়েরি। তারা দেখিয়ে বলল, আজ তবে আসি আন্টি। চলে যাবে? হ্যাঁ, মা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। আচ্ছা, আবার এসো কিন্তু। জি আন্টি, আপনিও আসবেন। আর বিলম্ব না করে দ্রুত পা চালিয়ে উচ্ছ্বাসদের বাড়ি থেকে বেরিয়ে গেল শায়েরি। কদিন ধরে নিজের মনের সঙ্গেই যেন নিজেকে যুদ্ধ করে চলতে হচ্ছে। কি এক দুটানার মধ্যে পড়ল। মস্তিষ্কে নতুন এক প্রশ্নের উদয় হল। বিয়েতে রাজি হয়ে কি ঠিক করলাম আমি? ড্রয়িং রুমে বসে রাগে কাঁপছেন তপন রেজা। ফোনে কারো সঙ্গে উচ্চ বাক্যে কথা বলছেন। পাশেই বসে আছেন সুবর্ণা রহমান। ওনার চোখে মুখেও রাগ স্পষ্ট। উচ্ছ্বাসেদের বাড়ি থেকে সোজা চাচার বাড়িতে গিয়েছিল শায়রি। সেখান থেকে ফিরতেই বুঝতে পারল বাড়িতে যে কিছু একটা ঘটেছে। বাবা মায়ের মুখশ্রী দেখে বিস্মিত হল, তাদের মুখশ্রীতে রাগ বিদ্যমান। ফোনটা কান থেকে নামিয়ে রাগে গজগজ করতে লাগলেন তপন রেজা। মেয়েকে দেখতেই সুবর্ণা রহমান এগিয়ে আসেন। পাত্রপক্ষ থেকে দেওয়া আংটিটা দ্রুত পদে মেয়ের আঙুল থেকে খুলে নিলেন। মায়ের এমন কাজে শায়রির চোখে মুখে বিস্ময় খেলা করে। প্রশ্ন করে, কি হলো মা, আন্টি খুলে নিলে কেন? তপন রেজা ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমাদেরকে ঠকানো, অমন একটা চরিত্রহীন ছেলেকে আমাদের মেয়ের জীবনে গছিয়ে দিতে চেয়েছে ওরা। কত বড় সাহস ওদের! সব সাহস বের করে দেব, ওদের আমি পুলিশে দেব, সবাইকে জেলের ভাত খাওয়াবো। শায়রি স্বগতোক্তি কণ্ঠে প্রশ্ন করল, বুঝলাম না বাবা, কাকে কি বলছে? কে চরিত্রহীন? ইকরা এগিয়ে এলো ননদের কাছে। মোবাইলের গ্যালারি থেকে কয়েকটি ছবি বের করে শায়রির মুখের দিকে তাক করে ধরল। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শায়রির হবু স্বামী ইয়াসিন অন্য একটা নারীকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটার সঙ্গে বিভিন্ন পোশাকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি। শায়রির চমকিত নয়নে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে। ভ্রুদয় কুঞ্চিত হয়ে ছুঁই ছুঁই করছে কপালে। প্রশ্ন করল, কোথায় পেলে ছবিগুলো? বাবার হোয়াটসঅ্যাপে এক অপরিচিত নাম্বার থেকে কে যেন পাঠিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে বাবা সেভ করে রেখেছেন। সুবর্ণা রহমান রুষ্ট কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বললেন, আমি তোর বাবাকে আগেই বলেছি, মেয়ের বিয়ে নিয়ে তাড়াহুড়ো করো না। ছেলে এবং ছেলের পরিবার সম্পর্কে আরেকটু খোঁজ খবর নাও। কিন্তু না, তিনি তা করলেন না। বরং আমায় বললেন ছেলে নাকি খুব ভালো। এই হচ্ছে ভালোর নমুনা। সব কুকীর্তি তো এখন সামনে চলে এসেছে। অন্য একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। আচ্ছা তুই বল, বিয়ের পর এসব জানাজানি হলে কি হতো? উত্তর দিল না শায়রি। আর কোনো প্রশ্ন না করে চুপচাপ ঘরে চলে গেল। বিয়েটা ভাঙাতে মোটেও খারাপ লাগছে না তার, বরং ভেতরে ভেতরে কেমন এক প্রশান্তি অনুভব করছে। আহিল এবং রাশেদ হাত পা ছড়িয়ে বসে আছে উচ্ছ্বাসের বিছানায়। দেখে মনে হচ্ছে উচ্ছ্বাস নয়, বরং তারাই হচ্ছে রোগী। এমনকি ঘরটাও যেন তাদেরই। মোবাইল হাতে গেম খেলছে দুজনে। উচ্ছ্বাস তাদের পানে তাকিয়ে আছে। ব্যগ্র কণ্ঠে বলছে, এমন করছিস কেন ভাই? ভালো লেগেছ? কি বলবো? শায়রির বিয়ে ভেঙেছে? ভেঙেছে কিনা জানি না, তবে ফটোগুলো আঙ্কেলের হোয়াটসঅ্যাপে সঠিকভাবে পাঠিয়ে দিয়েছি। যেভাবে এডিট করেছি, বিশ্বাস না করে উপায় নেই, একেবারে সব আসল মনে হয়। আত্মবিশ্বাসের সহিত আহিল বলে উঠল। উচ্ছ্বাসের চোখে মুখে চিন্তার ছাপ। বিচলিত কণ্ঠে শুধালো, শুধু ফটোগুলো দেখে যে বিয়ে ভেঙে যাবে তার গ্যারান্টি কি?
মোবাইল রেখে আহিল এবং রাশেদ দুজনেই গম্ভীর দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাসের পানে। রাশেদ বলল, শোন, যেভাবে এডিট করে ফটো পাঠিয়েছি তাতে যে কেউই বুঝে যাবে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। এছাড়া এসব এডিট ফিডিটে আমরা আবার পিএইচডি করেছি। তুই চিন্তামুক্ত থাক, বিয়ে ভাঙার খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব। আর বিয়েটা যদি নাও ভাঙে তাহলেও কোনো সমস্যা নেই, এটাকেও আগেরগুলোর মতোই ভয় দেখিয়ে বিদায় করব, নয়তো রাম ধুলাই দেব। এবার কিছুটা শান্তি মিলল উচ্ছ্বাসের। এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাসটা শব্দ করে ছেড়ে চোখ বুঝল। মেয়ের বিয়ে ঠিক হওয়ার আনন্দে সঙ্গে সঙ্গেই নেহারকে কল দিয়ে সবটা জানিয়েছিলেন সুবর্ণা। তাই মায়ের কাছ থেকে আজই ঘটনাটা জানতে পেরেছিল উচ্ছ্বাস, কিন্তু এবার আর নিজ থেকে বিয়েটা ভাঙতে পারল না। কি একটা অঘটন ঘটল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে এলো। তবে এতে কোনো আফসোস নেই উচ্ছ্বাসের, তার কাজগুলো তো বন্ধুরাই করে দিয়েছে। এবারের বিয়েটাও ভেঙে গেল সায়রীর। তবে এবার তপন রিজা খানিকটা খুশি, নিজ থেকে পাত্রপক্ষকে রিজেক্ট করতে পেরেছেন বলে কথা। এর মধ্যেই আবার নতুন পাত্রের সন্ধানে উঠে পড়েও লেগেছেন। যে করেই হোক মেয়ের জন্য এর থেকেও ভালো ছেলেকে খুঁজে বের করবেন তিনি। তারপর সেই ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে সবাইকে দেখিয়ে দিবেন। ক্লাস শেষে কিছু প্রয়োজনীয় বইয়ের জন্য লাইব্রেরিতে গিয়েছিল সায়রী। লাইব্রেরি থেকে ফেরার পথে পরিচিত এক মুখের সঙ্গে দেখা হলো। ছেলেটি এগিয়ে এলো তার দিকে, ইতস্তত কণ্ঠে বলল, একটু কথা ছিল সায়রী। সায়রী ভ্রু কুচকায়, শুধায়, আপনি ইয়াসিন না? ইয়াসিন মাথা নাড়ায়। সায়রী পুনরায় প্রশ্ন করে, তা আপনি এখানে? আহত দৃষ্টি মেলে তাকালো ইয়াসিন, অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করো সায়রী, ওই ফটোর মেয়েটাকে আমি একদম চিনি না। ওই ফটোর ঘটনাটাও ঠিক বুঝতে পারছি না আমি। জীবনে মাত্র একটা প্রেম করেছিলাম, তাও আবার ক্লাস 9-এ থাকতে। সেই মেয়েটার অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে, এমনকি এখন সে 2 বাচ্চার মা। তারপর আর কখনো প্রেম করিনি, লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিলাম বাকিটা জীবন। করলাম বিশ্বাস। চিকচিক করে উঠল ইয়াসিনের চোখ জোড়া, বলল, তাহলে তোমার বাবাকে একটু বোঝাও না, বিয়েটা ভেঙে দিতে নিষেধ করো। বিয়েটা অলরেডি ভেঙেই গেছে মিস্টার ইয়াসিন। ইতিমধ্যে বাবা নতুন ছেলেও খোঁজা শুরু করে দিয়েছে। তাছাড়া আপনাকে আমার পছন্দ নয়। ইয়াসিনের মুখখানা মলিন হয়ে গেল, মেয়ে যাওয়া কণ্ঠে বলল, কেন পছন্দ নয়? আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে। তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বাম ভ্রুটা একটু উঁচু করল সায়রী। ছেলেটিকে যতটা বোকা ভেবেছিল আসলে সে ততটা বোকা নয়। শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল, কিছু করার নেই, আমি এই বিষয়ে আর বাবার সঙ্গে কথা বলতে চাইছি না। আল্লাহ হাফেজ। কথা শেষ করে যাওয়ার জন্য সামনে পা বাড়ালো সায়রী। দীর্ঘশ্বাস ফেলে আহত দৃষ্টিতে তার যাওয়ার পথে তাকিয়ে রইল ইয়াসিন। এর আগেও বিয়ের জন্য 3খানা মেয়ে দেখেছিল ইয়াসিন, কিন্তু তাদেরকে বিভিন্ন কারণে তার পছন্দ হয়নি। শেষমেশ সায়রীকে বড্ড মনে ধরেছিল। হতাশ হলো, কে এমন একটা অঘটন ঘটালো? আমার সঙ্গে কি এমন শত্রুতা আছে তার? প্রশ্নটা আওড়াতে আওড়াতে নিজের বাড়ির পথে রওনা দিল ইয়াসিন। এতগুলো ঋতু থাকতে মানুষ কেন শীতকালকে বিয়ের জন্য বেছে নিল? বলতে পারবে নারা সুন্দরী? প্রচণ্ড বিরক্ত হলো সায়রী, সাথে হলো রাগ। ছেলেটা তার আশেপাশে যতক্ষণ থাকে ততক্ষণই সায়রীর বিরক্তিটা আকাশচুম্বী হয়ে থাকে। রুষ্টকণ্ঠে বলল, কথায় কথায় একদম ন্যাড়া সায়রি বলবেন না, নইলে আমিও কিন্তু আপনাকে বিড়িঘর উচ্ছ্বাস বলে ডাকবো। সেসবে মোটেও পাত্তা দিল না উচ্ছ্বাস। পুনরায় প্রশ্ন করল, বললে না তো মানুষ কেন শীতকালে বিয়ে করে? আমি কি করে জানবো? যারা করে তাদের গিয়ে জিজ্ঞেস করুন। আরে বোকা মেয়ে, এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর জানো না? তা আপনি জানিয়ে দিন। গুরুগম্ভীর ভাব নিল উচ্ছ্বাস, বলল, শীতকালে মানুষ বিয়ে করে শীতের হাত থেকে বাঁচার জন্য। জামাই বউ পাশাপাশি থাকলে শীত লাগে না অঙ্গে। চলো না সায়রী, আমরা বিয়েটা সেরে ফেলি। আর কতকাল এই শীতে কষ্ট ভোগ করবে বলো তো? অসভ্য একটা! এত তাড়াতাড়ি আপনার পা ভালো হলো কেন? হ্যাঁ বলুন তো। এতদিন তো বেশ শান্তিতেই ছিলাম। আমার শান্তি কি আপনার সহ্য হয় না? বেশি কথা বলে এবার কিন্তু ভার্সিটি পোলাপান দিয়ে আমি আপনার পা ভেঙে আবারও বিছানায় বসিয়ে রাখব। হুমকি দাও আমায়? মনে করুন তাই। আমার অবর্তমানে এই 1 মাসে বড্ড বার পেরেছো তুমি, তাই না? শুধু বউর চোখে দেখি বলে তোমাকে কিছু বলতেও পারি না। এখন চুপচাপ ভার্সিটিতে যাও, বেশি কথা আমি আমার পছন্দ করি না। কথাটা বলেই উল্টো পথে হাঁটা ধরল উচ্ছ্বাস। ভ্যাবা চাক্কা খেয়ে গেল সায়রী। বেশি কথা কি বলে? উচ্ছ্বাস কি ইনডিরেক্টলি অপমান করে গেল? মস্তিষ্ক পর্যন্ত ভাবনাটা যেতেই শরীর জ্বলে উঠল সায়রীর। রাগ নিয়ে উল্টো পথে ফিরতে যাবে তখনই ফের এগিয়ে এলো উচ্ছ্বাস। তাকে দেখে ভ্রু কুচকায় সায়রী।
মাথা চুলকিয়ে জোরপূর্বক হাসে উচ্ছ্বাস, বলে, যে কথাটা বলতে এসেছিলাম সেটা তো ভুলে গিয়েছে। প্রত্যুত্তর করল না সায়রী। তীক্ষ্ণ দৃষ্টি মেলে অব্যক্ত কথাটা শোনার জন্য তাকিয়ে রইল। উচ্ছ্বাস গম্ভীর কণ্ঠে বলল, আমার চাকরিটা হয়ে গেছে। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই হকচকিয়ে ওঠে সায়রী। আশেপাশে দেখে নিয়ে প্রশ্ন করে, কি বললেন? আমার চাকরিটা হয়ে গেছে সায়রী। সত্যি? হুম। তা কোন গাধা আপনাকে চাকরিটা দিল শুনি? চুপসে গেল উচ্ছ্বাস। মিনমিনে স্বরে বলল, গাধা চাকরি দিবে কেন? নিজ যোগ্যতা চাকরি পেয়েছে। তা এতদিন সেই যোগ্যতা কোথায় ছিল? বারবার রিজেক্ট কেন হয়েছিলেন? এমন ভাব করো যেন পৃথিবীতে সব যোগ্যতা তোমার আর তোমার বাপ ভাইয়েরই আছে। আমরা সব মূর্খ। এতদিন ঠিক মতন ইন্টারভিউ দিইনি, তাই চাকরি পাইনি। এবার দিয়েছে, তাই পেয়েছে। এখন আর আমি বেকার নই, তাই আমায় বিয়ে করতে নিশ্চয় কোনো আপত্তি নেই তোমার? তাতে কি হয়েছে? চাকরি পেয়েছেন বলে কি বাংলাদেশ উদ্ধার হয়ে গেছে? চাকরি পান বা না পান, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। সন্নিহান দৃষ্টিতে সায়রীর মুখখানায় চোখ বুলায় উচ্ছ্বাস। প্রশ্ন করে, কেন বিয়ে করতে আবার আপত্তি কিসের? এই এই, তুমি কি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছ? এমন ভুল যদি করে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলল সায়রী। বিরক্তির সহিত বলল, দয়া করে অভিনয়টা বন্ধ করুন। সারাক্ষণিতে স্পাইয়ের মতো পিছু পিছু ঘুরে আমার সব খবরাখবর রাখেন, তারপরেও এইসব কথা কেন বলছেন? তাহলে আমায় বিয়ে করবে না কেন? এই ক্ষণিকের দুনিয়ায় মানুষ একজন আদর্শ জীবন সঙ্গী খোঁজে, যাকে নিয়ে দুনিয়া নয় বরং আখিরাতেও একসঙ্গে থাকতে পারবে। আপনি কি আদৌ আদর্শ জীবন সঙ্গী? আমি তো এই উচ্ছ্বাসকে ভালোবাসিনি। আমি আমার কৈশোর জীবনে এমন একজন ছেলেকে ভালোবেসেছিলাম যে ছিল খুবই গোছালো, ভদ্র একজন ছেলে। অথচ সেই ছেলেটাই বলিষ্ঠ পুরুষ হওয়ার পর বদলে গেল, অগোছালো হয়ে গেল। একসময় আজান দিলে যে মসজিদে ছুটত, এখন সেই সময়টাই নাক ডেকে ঘুমায় সে, চিপাচাপা গলিতে সিগারেট টানে। এমন ছেলেকে বিয়ে করে কি হবে? ভবিষ্যৎ কি? দেখুন উচ্ছ্বাস, আমি আপনাকে পই পই করে শেষবারের মতো বলে দিচ্ছি, যদি নিজেকে বদলাতে পারেন, আবারও পুরনো উচ্ছ্বাসে পরিণত হতে পারেন, তাহলে এই ভালোবাসা নিয়ে আমার সামনে আসবেন। না বদলাতে পারলে আসবেন না। বাবা অলরেডি নতুন পাত্র খোঁজা শুরু করে দিয়েছে, হয়তো পেয়েও গেছে। আর কত বিয়ে ভাঙবেন আমার? বিয়ে না ভেঙে নিজে বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করুন। রাস্তাঘাটে আর পথ আটকাবেন না, লোকে মন্দ বলবে। কথাগুলো শেষ করে দম ঝাড়ল সায়রী। ডানে বামে কোথাও না তাকিয়ে নিজের পথে হাঁটা ধরল। কড়া কড়া বাক্যগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই থমকে গেছে উচ্ছ্বাস। কণ্ঠনালী দিয়ে এই মুহূর্তে কোনো বাক্য বের হচ্ছে না। কি বলবে, কি বলা উচিত? দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়াবে? কিন্তু কেন তাকে আটকাবে? কথাগুলো উচ্ছ্বাসের মস্তিষ্কে ঝড় তুলেছে। চঞ্চল মনে এনে দিয়েছে নীরবতা। সাব্বির আহমেদ আজ অত্যধিক আনন্দিত। কিছুক্ষণ আগেই কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে সব ভাড়াটিয়াকে মিষ্টি বিতরণ করে এসেছেন। এই মুহূর্তে সোফায় আয়েশ করে বসে তিনি টিভি দেখছেন। হঠাৎ স্বামীর এত আনন্দ দেখে বিস্মিত নেহার। কিছুক্ষণ নিখুঁত দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে স্বামীকে পর্যবেক্ষণ করে এবার প্রশ্ন ছুড়লেন, ছেলের চাকরি হয়েছে বলেই কি তুমি এতটা খুশি হয়েছ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কারণ? কি কারণ? ছেলের এত ভালো একটা সংবাদে কি আমার খুশি হওয়া নিষেধ? না, নিষেধ হবে কেন? তাহলে? নেহার চুপ হয়ে গেলেন। স্বামীর মতিগতি তিনি বুঝে উঠতে পারছেন না। ছেলে একটা চাকরি পাওয়ায় এতটা খুশি হয়েছে লোকটা, কিন্তু কেন? কোমরে শাড়ি গুজে রান্না করছে ইকরা। বউ হয়ে সে বাড়িতে পা রেখেছে এই তো মাস 6 আগে। তখন থেকেই পুরো রান্নাঘরের দায়িত্বটা একা হাতে তুলে নিয়েছে মেয়েটা। তারপরেও যেন পুরোপুরিভাবে এখনও শাশুড়ির মনে জায়গা করে নিতে পারেনি। বিয়ের আগে সায়ানের সঙ্গে তার 3.5 বছরের প্রণয়ের সম্পর্ক ছিল। লেখাপড়ার জন্য সেই খুলনা থেকে ইকরা ঢাকা এসেছিল বছর 4 আগে। সায়ান ছিল তারই ভার্সিটির সিনিয়র। প্রণয়ের শুরুটাও ছিল সায়ানের তরফ থেকেই। শেষে অনেক কষ্টে ইকরা নিজের পরিবারকে রাজি করাতে পারলেও বেঁকে বসেছিল সায়ানের বাবা মা। কিছুতেই অত দূরে ওনারা আত্মীয়তার সম্পর্ক করতে রাজি নন। কিন্তু সায়ান হচ্ছে নাছোড় বান্ধা। ভালো যখন বেঁচেছে বিয়েও সে করেই ছাড়বে। তাই বাবা মায়ের বিরুদ্ধে গিয়েই একসময় ইকরাকে বিয়ে করে আনে সায়ান। এ নিয়ে বাড়িতে কি একটা ঝামেলাই না হয়েছিল। তপন রিজা তো ছেলেকে একেবারে বাড়ি থেকেই বের করে দিয়েছিলেন। একটা মাস ভাড়া বাড়িতে কত কষ্ট করেই না বউ নিয়ে থাকতে হয়েছে সায়ানকে। বড় ভাইয়ের সঙ্গে সায়রীর সম্পর্কটা ছিল একেবারে বন্ধুত্বময়, যার দরুন ভাই ভাবির মধ্যকার সম্পর্কটা আগে থেকেই জানত সে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বাবাকে নানাভাবে বুঝিয়ে আবারও তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সায়রী। সুবর্ণা চুপচাপ রান্নাঘরে এসে খালি চুলাটায় গরম পানি বসালেন।
শাশুড়ির উপস্থিতি টের পেতেই নড়ে চড়ে উঠল ইকরা। নম্রকণ্ঠে বলল, আপনি আবার আসতে গেলেন কেন মা? আমাকে বললেই তো আমি পানি গরম করে দিতাম। গরম পানি দিয়ে আমি আবার কি করব? আমি তো চা বানাতে এসেছি। এই সময় চা? তীক্ষ্ণ দৃষ্টিতে পুত্রবধূর পানে তাতালেন সুবর্ণা রহমান। শাশুড়ির এমন চাহনিতে চুপসে যায় ইকরা। সুবর্ণা গম্ভীর কণ্ঠে বলেন, মাথাটা খুব ধরেছে, একটু আদা চা খেলে হয়তো ভালো লাগতে পারে। দিন তাহলে, আমি করে দেই। দরকার নেই, সকাল থেকে অনেক কাজকর্ম করেছ, এখন যাও, গোসল করে এসো। শাশুড়ির কথা মেনে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো ইকরা। ভদ্রমহিলা যতই রাগ দেখাক না কেন, একদিক দিয়ে ভালো আছেন, ধমকের সঙ্গে সঙ্গে বেশ যত্নও করেন। ভর দুপুরে ছাদে বসে লাটাই হাতে ঘুড়ি উড়াচ্ছে উচ্ছ্বাস। ধরণীতে আজ রোদ ওঠেনি, চারিদিক কুয়াশাচ্ছন্ন। টুম্পা এগিয়ে এসে তার ঠিক পাশে দাঁড়ালো। খানিকক্ষণ নীরবতার পর জিজ্ঞেস করল, এই দুপুরবেলা ঘুড়ি ওড়াচ্ছ কেন উচ্ছ্বাস ভাই? ইচ্ছে হয়েছে তাই। তোমার কি মন খারাপ? মন খারাপ হবে কেন? জানি না, তবে মনে হলো। আবারও পিন পতন নীরবতা। উচ্ছ্বাসের এই নীরবতা দেখে বিরক্ত হল টুম্পা। পুনরায় প্রশ্ন করল, হঠাৎ এই সময় ঘুড়ি ওড়াচ্ছ যে? যখন যা ইচ্ছে তাই করা উচিত। তার জন্য আমার সময় অসময় আছে। তার জন্য আমার সময় অসময় আছে নাকি? তা অবশ্য ঠিক। আর তা তুমি আমার সময় এখানে কেন? বিকেল না হলে তো ছাদে আসো না, তাহলে? আসলে আন্টিকে তোমার কথা জিজ্ঞেস করতেই বললেন তুমি নাকি ছাদে আছো, তাই চলে এলাম। ও, কোনো প্রয়োজন? কিছুটা ঘাবড়ে গেল টুম্পা। জোরপূর্বক হেসে বলল, না, এমনি। ফিরতি কোনো প্রশ্নই করল না উচ্ছ্বাস। তার সকল ধ্যান যেন আকাশে উড়ে বেড়ানো রঙিন ঘুড়িটির দিকে। ঘুড়িটি খুব উঁচুতে উঠছে। লাটাই দিয়ে অভিজ্ঞদের মতন ডানে বামে ঘুরে ওড়াচ্ছে উচ্ছ্বাস। ক্লাস 10-এ ওঠার পর থেকেই ঘুড়ি ওড়ানোটা যেন নেশায় পরিণত হয় উচ্ছ্বাসের। রোজ বিকেলে নিয়ম করে ছাদে এসে ঘুড়ি ওড়াত সে। মাঝে মধ্যে বন্ধুরা তার সঙ্গ দিত, কিন্তু ভার্সিটি যেতেই এই অভ্যাসটার পরিবর্তন হয়ে গেল। ঘুড়ি ওড়ানোর সময়টা কাটাত নতুন নতুন বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কত পরিবর্তনই না হয়। তিল তিল করে গড়ে তোলা অভ্যাসগুলোও হয় পরিবর্তিত। আবারও পাত্রপক্ষ দেখতে এসেছে সায়রীকে। তপন রেজা এবার আর পূর্বের ভুলগুলো করেননি, বরং শ্যালককে সঙ্গে নিয়ে ছেলে এবং ছেলের পরিবারের পেছনে চিরুনি তল্লাশি চালিয়ে সব খবরাখবর উদ্ঘাটন করে নিয়ে এসেছেন। না, এই ছেলের আবার আজেবাজে কোনো স্বভাব নেই। ছেলে যথেষ্ট ভালো, সংস্কারী এবং চরিত্রবান। বিশেষ করে এবারের পাত্র হচ্ছে একটা কোম্পানির সিইও। তাই তপন রেজা আর দেরি না করে সবার মত নিয়েই বিয়েটা একেবারে পাকাপোক্ত করে রেখেছেন। পরনের শাড়িটা এখনও খোলেনি সায়রী। মাথার হিজাবটা বিছানার একপাশে গড়াগড়ি খাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে হতাশ দৃষ্টিতে সায়রী তাকিয়ে আছে অনামিকা আঙুলে জলজল করা আংটির পানে। এবারের বিয়েটা যে উচ্ছ্বাস ভাঙতে পারবে না তা পুরোপুরি নিশ্চিত সে। পূর্বের বিয়েগুলো যে উচ্ছ্বাসী ভেঙেছে তাও তার অজানা নয়। ননদকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে ভ্রু কুচকাল ইকরা। প্রশ্ন করল, মুখ গোমরা কেন ননদিনী? ছেলে কি পছন্দ হয়নি? আহত দৃষ্টি মেলে ভাবির পানে তাকালো সায়রী। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সরিয়ে নিল সেই দৃষ্টি। ইকরা এসে বসল তার পাশে, বলল, ছেলে দেখতে শুনতে সব দিক দিয়েই তো ভালো। তাছাড়া বাবা এবার আটঘাট বেঁধে নেমেছেন, তাহলে পছন্দ না হওয়ার কারণ কি? এবারও নিরুত্তর সায়রী। সায়রীর সঙ্গে ইকরার সম্পর্কটা বন্ধুর থেকে কোনো অংশে কম নয়, তাই মেয়েটার ভাবভঙ্গি দেখেই সব কিছু টের পেয়ে যায় ইকরা। অস্বস্ত করে বলল, দেখো, তোমার বাবা মা তো আর তোমার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না, তাই তোমার যদি বিয়েতে আপত্তি থাকে তাহলে তার কারণটা বলো ওনাদের। আচ্ছা, তোমার কি কাউকে পছন্দ? এই কারণটা, ঠিক এই কারণটার জন্যই তো বাবাকে সরাসরি না করতে পারে না সায়রী। কি বলবে বাবাকে গিয়ে? বাবা যখন জিজ্ঞেস করবে কেন বিয়ে করবে না, তখন কি উত্তর দিবে সে? মনে চলা কথাটা যে সে মুখে আনতেই এখন ইতস্তত বোধ করে। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে বলল,